থেকে নেমে আসা যায়, কিন্তু পাহাড় থেকে ফিরে আসা যায় না। মানে মনটা পাহাড়েই পড়ে থাকে। তাই একবার এলে বারবার পাহাড়ে আসতে ইচ্ছা করে। আমি 2022-এ উত্তরাখণ্ড এসেছিলাম, তখন আমি বলেছিলাম আবার উত্তরাখণ্ড ফিরে আসবো। আমি কথা রেখেছি, আবার আমি ফিরে এসেছি উত্তরাখণ্ডের একটা গ্রামে, আর শুরু করতে চলেছে নতুন একটা ট্রেকিং ব্লগ। এবারের জার্নি আলি বেদিনী বুগিয়াল। আমি এখন আছি দেরাদুনে। এখন বাজে হচ্ছে ভোর 5টা। এখান থেকে আমার পিক আপ হবে হোটেলের সামনে থেকে, গাড়ির ড্রাইভার আসবে, আমি এখন বেরোবো। আমি আজকে যাচ্ছি লোহাজাং। বাইরে এখন পুরো অন্ধকার, তো আমাকে এখনই বেরোতে হবে। ভোর এখন 5:20 মতো বাজে, রীতিমতো অন্ধকার। দেরাদুন থেকে আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। এখান থেকে যেতে মোটামুটি 10 থেকে 11 ঘন্টা টাইম লাগবে। বিকেল 4টে নাগাদ পৌঁছাবো। রাস্তা থেকে এখনো 4-5 জন মতো সাওয়ারি উঠবে, তাদের নিয়ে আমরা যাত্রা করব। এই যে রাস্তায় দেখতে পাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের কোল থেকে সানরাইজ হচ্ছে। সেই ভোর 5টায় দেরাদুন থেকে বেরিয়ে লোহাজাং পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে গেল। রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে লাঞ্চ করলাম। এই হোটেলটায় ঢুকলাম। এই হোটেলটার স্পেশালিটি হচ্ছে নদীর পাশেই, আর নদী থেকে একদম ফ্রেশ মাছ ধরে মাছ রান্না করে দেয়। যদিও মাছ ভাত আমার খুব একটা ফেভারিট নয়, তাও আমি জানি না কেন খুব খুশি হয়ে একটা মাছ ভাত অর্ডার করলাম। তারপর বিকেল 4টে নাগাদ আমি পৌঁছে গেলাম লোহাজাং ভিলেজ। গাড়ি যেখানে দাঁড়ালো সেখানেই এই ছেলেটি পিক আপ করতে এলো। সামনে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রাফটার অ্যাডভেঞ্চারের একজন মেম্বার। এই কোম্পানির নিজস্ব একটা লজিং আছে, মানে হোমস্টে আছে, যেখানে আজকে আমরা রাতে থাকবো। সেখানেই ও পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা ঢালু পথ বেয়ে নামার পর আমি হোমস্টেতে পৌঁছে গেলাম। ভীষণ ছিমছাম, সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা হোমস্টে। দেখেই মন ভরে গেল। চারদিকে শুধু ফুলের গাছ, ক্ষেত আর ব্রাউন রঙের ভ্যালি। ডিসেম্বরের প্রথম দিকে ভ্যালির রং ব্রাউন হয়, কারণ এটা ফলের সিজন, আর সামারে হয় পুরো সবুজ। মানে ফল এখন মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু উইন্টার এখনো পুরোপুরি পড়েনি। আমার সঙ্গে এই ট্রেকে বাকি যারা কো ট্রেকার আছে তখনও ওরা এসে পৌঁছায়নি, তারা আসবে নয়ডা থেকে। তো সন্ধে হতেই তারা চলে এলো। তারপর একটা জম্পেশ করে বনফায়ার আয়োজন করা হলো। তো আমরাও সব পথের ক্লান্তি নিমেষে ভুলে গেলাম। এইভাবেই শেষ হলো সেদিনটা। এবার দেখা যাক পরের দিন কি হয়। নেক্সট ডে মানে 1 ডিসেম্বর, তো এই দিন থেকেই আমাদের আসল ট্রেক শুরু হবে।
তো সকালবেলায় উঠে দরজা খুলতেই সানশাইন আমাদের ঘরের মধ্যে এসে পড়লো, আর তাতেই মন শরীর অনেকটাই চাঙ্গা হয়ে গেল। এবার আমরা শুরু করব জার্নি। আজকে হচ্ছে ডে 1 জার্নি শুরু হবে, মানে ট্রেকের ফার্স্ট দিন। সবাই ব্রেকফাস্ট করে রেডি। তো প্রথমে আমরা যাব হচ্ছে লোহাজাং মার্কেট। প্রথম কয়েক কিলোমিটার হচ্ছে মোটরেবল রাস্তা, মানে আমরা গাড়িতে যাব। তো গাড়িতে যাওয়ার পর সেখান থেকে নেমে ট্রেক শুরু হবে। আজকে 1 ডিসেম্বর। লোহাজাং ভিলেজ থেকে দিদনা ভিলেজের ডিস্টেন্স মোটামুটি 6 থেকে 6.5 কিলোমিটার। তো আমরা এখন চলেছি দিদনা ভিলেজের পথে। রাস্তাটা খুব একটা কঠিন না, মানে এমন কিছু অল্টিটিউড কিন্তু আজ গেন হবে না। আজকে ফার্স্ট দিনের ট্রেকটাই ছিল সব থেকে ইজি। আমি বহু বছর ট্রেক করিনি, তাও আমার এমন কিছু অসুবিধা কিন্তু হয়নি। আগেই বলেছি এখন হচ্ছে ফলের সিজন, মানে ফল মোটামুটি শেষ হয়ে গেলেও দেখুন জঙ্গলের রাস্তাঘাটে পাতার রং কিরকম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু গোল্ডেন কালারের পাতা। রাস্তায় পড়লো পাহাড়ে ঘেরা জঙ্গল, অনেকগুলো ছোটখাটো ঝর্ণা, পাহাড়ি নদী, আর এরকম ছোট ছোট অনেকগুলো ব্রিজ। আমরা হাফ রাস্তা নামলাম, এখনো হাফ রাস্তা বাকিটা উঠতে হবে। নামাতে কোনো কষ্ট নেই, ওখানেই আমার টেনশন আছে। তো আজকেরটা যদিও বা হয়ে যাবে ইজি, কালকে কিন্তু শুনছি অনেকটা চড়াই আছে, এটা নিয়ে আমার অনেক টেনশন আছে, দেখা যাক কি হয়। রাস্তায় পড়লো একটা ছোট পাহাড়ি নদী। তো আমরা কিছুক্ষণ এখানে বসে রেস্ট করলাম, জল খেলাম আর জল ভরে নিয়ে গেলাম। এই জলটা এতটাই বিশুদ্ধ, একদম পাহাড় থেকে নামে, তো আমরা নিশ্চিন্তেই খেতে পারি। अच्छा মাইক নেই है मेरे पास, ले लो। তো এখানে আমরা রেস্ট করার জন্য বসেছি। এই ঝর্ণার জলের মতো বিশুদ্ধ জল কিন্তু আর হয় না। এই জলটা আমরা ইচ্ছে করলে খেতেও পারি। আর বলছে ওপরে আর কোনো ঝর্ণা নেই, তাই এখানে যতটা জল খাওয়ার খেয়ে নিতে। তারপর আরো কয়েক কিলোমিটার চলার পর আমরা রাফতার অ্যাডভেঞ্চারের যে হোমস্টে আছে দিদনা ভিলেজে, সেখানে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সেই হোমস্টে, ছোটখাটো ছিমছাম একটা হোমস্টে, পাহাড়ে ঘেরা। আমরা এবার এখানে লাঞ্চ করব। লাঞ্চটা কিন্তু খুব জম্পেশ করে হবে আজ, চিকেন আছে লাঞ্চে। ওদের মেনুতে কিন্তু আজকে চিকেন ছিল না। আমাকে নিয়ে বাকি যারা ট্রেকার আছে তো সবাই আজকে চিকেন খেতে চেয়েছিল, তাই আমরা সবাই মিলে চিকেন কেনার টাকা দিয়ে দিয়েছিলাম, আর ওরা কয়েকজন আগে আগে এসে আমাদের জন্য চিকেন রান্না করেছিল। এই যেটা আমাদের হোমস্টে, এটা আমার রুম। এই রুমটায় 3টে বেড আছে, কিন্তু এখানে আমি একাই থাকবো। আমাদের লাঞ্চ চলে এসছে, রাজমা, ডাল, পাঁপড়, চিকেন সবই আছে। তো এই দিনটা আমরা জম্পেশ করে খেয়ে রেস্ট করলাম। পরের দিন সকাল থেকে ডে 2 থেকে আমাদের আরো টাফ জার্নি শুরু হবে। গুড মর্নিং। আজকে ডে 2, 2 ডিসেম্বর। সকালে ব্রেকফাস্ট করে 8টা নাগাদ আমরা জার্নি শুরু করলাম। গাছের শুকনো পাতা পড়ে আছে রাস্তায়,
ফল সবে শেষ হয়েছে, আর এই পাতার ওপর দিয়ে হাঁটলেই কিরকম শব্দ হয় খড়মড় করে। আজকের জার্নি হতে চলেছে বেশ টাফ, মানে আগের দিনের থেকে অনেক বেশি টাফ। 12 কিলোমিটার মতো আজকে হাঁটতে হবে চড়াই উতরাই পথ বেয়ে। রাস্তায় পড়লো অনেকগুলো ছোট গ্রাম। আজকে আমরা যাব দীপনা ভিলেজ থেকে আলিবুগিয়াল আর বেদনি বুগিয়াল। আজকে ক্যাম্পে থাকবো আর সামিটটা ক্রস করব আমরা কাল, অর্থাৎ 3 ডিসেম্বর। 12 কিলোমিটারের মধ্যে হাফ রাস্তা, অর্থাৎ 6 কিলোমিটার রাস্তা অ্যাকসেন্ট, বেশিরভাগটাই অ্যাকসেন্ট, মানে কিছুটা চড়াই অতিক্রম করার পরে একটা বর্ডার পড়বে। এই বর্ডারটায় আছে পুরোপুরি জঙ্গল, মানে ঘন জঙ্গল, আর এই জঙ্গলটা ক্রস করলেই আলিবুগিয়াল শুরু হয়ে যাবে। তারপর থেকে পুরো ফ্ল্যাট রাস্তা। আমি এখন বসে আছি একটা বুগিয়ালের মধ্যে। বুগিয়াল কথাটার মানে হচ্ছে মেডো বা ঘাসের জমি। এমনি ঘাসের জমি কিন্তু না, হিমালয়ের কোলে কোনো একটা ঘাসের জমি। আর এই বুগিয়ালের অদ্ভুত একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সিজনে কিন্তু কালার চেঞ্জ হয়। মনসুনে দেখা যাবে পুরো সবুজ হয়ে থাকে, আর ফলের সময় পুরো ব্রাউন, আর শীতকালে পুরো বরফে ঢাকা। এখন যেহেতু ডিসেম্বরের ফার্স্ট উইক, সেইভাবে ঠান্ডা পড়েনি, তাই এখন কালার হচ্ছে হাফ ব্রাউন আর হাফ গ্রিন। এই জঙ্গলটা ক্রস করলেই রাস্তা একদম ফ্ল্যাট হতে থাকবে, আর একটু সামনে এগোলে গাছপালা একদম দেখাই যাবে না, সেখানে শুধু ধুধু বুগিয়াল। আর একটু এগিয়ে আমরা লাঞ্চ করব। এই যে এখানে লাঞ্চ করা হবে। যেহেতু অনেক সকালে আমরা বেরিয়েছি, তাই লাঞ্চ প্যাক করেই আনতে হয়েছে। তো এত সকালে বেরোনোর জন্য তো সেরকম কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠেনি। রুটি আর সবজি প্যাক করে আনা হয়েছে, সেগুলো এখানে আমরা বসে খাবো। রুটিগুলো কিছুটা শক্ত হয়ে আছে, তাতে কিছু করার নেই। আর খাওয়ার পর আমরা এই বুগিয়াল ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তা যেহেতু একদম ফ্ল্যাট ছিল, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু ডিস্টেন্সটা ছিল অনেক লম্বা। যত এগোচ্ছি হিমালয়ের একটা নতুন রূপ যেন আমার কাছে প্রকাশ পাচ্ছে। আমার কাছে না, মানে আমাদের কাছে। আমার সঙ্গে যারা এসছে, মানে গাইড বাদ দিয়ে, তারাও কোনোদিন এই রাস্তায় আসেনি আগে। মানে অদ্ভুত, কি বলবো। যেদিকে তাকাচ্ছি শুধু ধুধু প্রান্তর, মানে ধূসর যাকে বলে, পুরো ব্রাউন হয়ে আছে এখন শুকিয়ে। মানে হিমালয়ের এরকম রূপ হতে পারে, সত্যি এটা আমার অজানা ছিল। হু হু করে হাওয়া বইছে চারদিকে। আমি একটা হিমালয়ান রেঞ্জের দৃশ্য দেখাতে চলেছি এখন। সেটা দেখে যে কেউ ভাববে এটা মরুভূমি। প্রকৃতির কি অদ্ভুত খেলা। যদি এটা ড্রোন ভিউ নেওয়া হয় বা বার্ডস ভিউ নেওয়া হয়, ঠিক মনে হবে এটা একটা মরুভূমির অংশ, কিন্তু এটা আসলে বুগিয়াল। বুগিয়ালটা এখন শুকিয়ে ব্রাউন হয়ে ঠিক বালির কালার হয়ে গেছে, ব্রাউন আর ইয়েলো। আর মাঝে মাঝে ঠিক উঁচু উঁচু ঢিবি, ঠিক যেমন মরুভূমিতে থাকে। এই যে দেখো, পুরো মনে হচ্ছে মরুভূমি, একদম বালির কালার। ওপর থেকে দেখলে তো পুরো বালি মনে হবে। এতক্ষণ আমরা আলিবুগিয়াল পেরিয়ে এগোলাম, এবার ক্যাম্পে পৌঁছাবো।
এই যে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম অবশেষে। 12 কিলোমিটার রাস্তা। তো শেষমেশ আমি পৌঁছে গেছি। 12 কিলোমিটার রাস্তা পার হয়ে আমি ক্যাম্পের কাছে পৌঁছে গেছি। আজকে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এতটা রাস্তা হয়তো আমি আগে কোনোদিন হাঁটিনি। সো আই এম থ্যাঙ্কফুল টু গড, থ্যাঙ্কফুল টু ইউনিভার্স। কথা বলার মতো অবস্থা নেই, খুবই বিধ্বস্ত অবস্থা। আজকের জার্নি এখানেই শেষ। কালকে আমরা সামিট মিট করব। আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে কোনো একটা হিমালয়ান রেঞ্জ, নামটা আমি ঠিক জানি না। তো এখন সানসেট প্রায় হবে হবে করছে। জাস্ট ভিউটা একবার দেখুন। আমি ক্যাম্পের কাছে পৌঁছে গেছি বিকেল প্রায় 5টার মতো বাজে। এই যে ভিউটা দেখতে পেলাম, এটাই যে এত কষ্ট করে আমি উঠলাম 11 কিলোমিটার বা 12 কিলোমিটার, এটাই আজকের সার্থকতা। এটা যদি দেখতে না পেতাম তাহলে আমার এতটা ওঠার মানে কি হতো। চোখটা জাস্ট জুড়িয়ে গেল দেখে, কি অসাধারণ দৃশ্য। দেখো একবার তাকিয়ে, সম্ভবত এটা ত্রিশূল রেঞ্জ। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, সন্ধে প্রায় হয়ে এসেছে। পেছনে কতগুলো হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে, আমি নামগুলো ঠিক জানি না এখন। তো অনেকেই বলবে যে এত ভালো ভালো ট্রেক থাকতে এই বেদনি বুগিয়াল ট্রেকটা আমি কেন করতে গেলাম। এই ট্রেকটার নামই এখনো অনেকে শোনেনি। তো তার কারণ হচ্ছে, এটা আমি ভাবতাম যে একদম ইজি ট্রেক। তো ইজি বলেই এসেছি, সেটাই হচ্ছে আসল কথা। কারণ বড় ট্রেক করার সামর্থ্য আমার নেই, মানে আমার সেই স্ট্রেংথটাই নেই, এখন একদমই কমে গেছে। কিন্তু আজকে আমি দেখলাম যে একদমই বিগিনার্সদের ট্রেক না, মানে ইজি টু মডারেট বলা যেতে পারে। আর সেকেন্ড রিজন হচ্ছে এখানকার সিনিক বিউটি। তো এত বড় একটা হিমালয়ান মেডো, যার সিনিক বিউটি হচ্ছে অসাধারণ। তো এখানে প্রত্যেকটা সিজনে এক এক রকম রূপ। তো আমি আগেই বলেছি, মনসুনে পুরো গ্রিন হয়ে থাকে, আর এই ডিসেম্বরে পুরো ব্রাউন। তো এই সিনিক বিউটি হচ্ছে সেকেন্ড রিজন। আর থার্ড রিজন, আমি শুনেছি এখান থেকে রাতের দিকে খুব ভালো মিল্কি ওয়ে দেখা যায়। বিশেষ করে নভেম্বর টু মার্চে আকাশ যখন ক্লিয়ার থাকে, মেঘ থাকে না, তখন খুব ভালো মিল্কি ওয়ে দেখা যায়। আমি জীবনে কোনোদিন মিল্কি ওয়ে দেখিনি। তো আজকে সন্ধে হব হব করছে, রাতের দিকে দেখা যাক, লাক থাকলে হয়তো আমিও দেখতে পারি। এই যে এটা আমার টেন্ট, এখানে আজকে রাতে থাকবো। দেখা যাক রাতটা কেমন কাটে -ডিগ্রি টেম্পারেচারে। কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আজ 3 ডিসেম্বর। আজকে আমরা যেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে এসেছিলাম সেই জায়গায় পৌঁছাবো। রাতটা খুব একটা ভালো কাটেনি, বেশ কষ্টেই কেটেছে। যাই হোক, কালকে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো টেন্টের চেনটা খুলেই দেখতে পেলাম এরকম দৃশ্য। যেটা দেখতে পাচ্ছ বাইরে, সেটাকে বলে অস। টেম্পারেচার যখন নিচে নেমে ফ্রিজিং পয়েন্টে পৌঁছে যায়, তখন শিশিরটা জমে এরকম স্নোয়ের মতো হয়ে যায়। গুড মর্নিং। আজ 3 ডিসেম্বর। অবস্থা খুব খারাপ। সারা রাত আমি ঘুমোতে পারিনি, চোখ মুখ পুরো ফুলে গেছে। আর একটা দিন আমাকে এইভাবে সার্ভাইভ করতে হবে ক্যাম্পের মধ্যে। আজকের দিনটা হয়ে গেলে আমি কিছুটা হলেও সমতলে ফিরতে পারবো। ওই অবস্থার মধ্যেই কোনো রকমে সেজে গুজে রেডি হয়ে নিলাম। কাল সত্যি রাত পর্যন্ত আমি জেগেছিলাম আর মিল্কি ওয়ে দেখতে পেয়েছি। মোটামুটি সন্ধে হওয়ার পর থেকেই আকাশের দিকে তাকালে এরকম মিল্কি ওয়ে দেখতে পাওয়া যায়। আমার কাছে যদিও ডিএসএলআর ক্যামেরা ছিল না, এটা অন্য একজনের ক্যামেরা দিয়ে তোলা, তার থেকে পরে নিয়েছি। অসাধারণ। আজ কিন্তু আমাদের একদমই বেশি হাঁটতে হয়নি, আর বেশি কষ্টও হয়নি। টেন্ট থেকে বেরিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটেই আমরা পৌঁছে গেলাম সামিট।
প্রথমে আছে বেদনি বুগিয়াল। আলি বুগিয়াল আমরা কালকেই ক্রস করে এসেছি। আর অনেকটা নিচে আছে বেদনি কুন্ড। তারপর একটু ওপরে খাড়ার দিকে উঠেই আলি টপ আর বাঁদিকে বেদনি টপ। এত হাওয়া ছিল ওপরের দিকটায় যে কথা ভালো করে শোনাই যাচ্ছিল না। আলি টপের পাশেই এটা হচ্ছে বেদনি টপ। আমার সঙ্গে যারা গেছিল অনেকেই গেছে এখানে, কিন্তু আমি যাইনি কারণ এখানে বিশেষ কিছুই দেখার নেই। আলি টপের ওপরেই আমি কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করলাম। এখানকার যা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। আমি একটা 360 ডিগ্রি ভিউ এখানে দেখানোর চেষ্টা করলাম। এই রেঞ্জগুলোর নাম আমি ক্রমশ আস্তে আস্তে বলছি। এই যে রাফটার অ্যাডভেঞ্চারের টিম, এই ভিডিওটা তো তুলতেই হতো। ফাইনালি আমি সামিট ক্রস করে ফেললাম। বেদনি টপ, 11,500 ফিট অল্টিটিউড। আমার চরম সৌভাগ্য আমি হিমালয়ের এই রূপকে উইটনেস করতে পারছি। আমি এখানে বিশেষ কিছুই বলতে চাই না। যেখানে নেচার নিজেই কথা বলে সেখানে আমি বিশেষ কী বা বলতে পারি। আমার পেছনে দেখা যাচ্ছে ত্রিশূল রেঞ্জ, ত্রিশূল 1, ত্রিশূল 2, ত্রিশূল 3। ডান দিকে দেখা যাচ্ছে তপবন রেঞ্জের কিছুটা অংশ আর চৌখাম্বার কিছুটা অংশ। আর ডান দিকে আছে আলি টপ, আর অনেকটা নিচে নেমে আছে বেদনি বুগিয়াল, বেদনি কুন্ড আর একটা মন্দির। তো আমি ঠিক করলাম যে কুন্ডে আর নামবো না, কারণ এখানে এখন জল নেই, এই সময় জল থাকে না। তো এখানে শুধু রিল্যাক্স করো, প্রকৃতিকে ফিল করো আর প্রকৃতির কথা শোনো, নিজে কিছুই বলো না। তো আজকের জার্নি এখানেই শেষ হলো। এবার নিচে নামার পালা। এখন দুপুর 12টা মতো বাজে। এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। আর আমার চরম সৌভাগ্য আমি এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ ইউনিভার্স।